তার স্ত্রীর প্রতি তার যে হকটা আছে, স্ত্রীর যে হকটা আছে সে হকটা সে আদায় করতে পারবে কিনা, মানে স্বপ্নদোষের কারণে অনেকের লিঙ্গতে কিছু সমস্যা আসলে দেখা দেয়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার চিশতি। আমি এখন ডাক্তার পডকাস্ট থেকে আমি আপনাদের সাথে কথা বলছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি আমাদের পডকাস্ট থেকে আপনারা মূল্যবান কিছু জানতে পারবেন। আজকে আমাদের ডক্টর পডকাস্টে উপস্থিত আছেন ডক্টর এবি সিদ্দিকী স্যার। স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্যার, আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে। স্যার, আপনি দীর্ঘদিন যাবৎ স্যার আপনি চর্ম যৌন রোগের চিকিৎসা দিয়ে আসছেন। জি। তার পরিপ্রেক্ষিতে একজন বিদেশি এক ভাই আমার কাছে কিছু কোশ্চিন করছে। আমি কোশ্চিনগুলো আপনার সাথে একটু শেয়ার করতে যাচ্ছি। ভাইয়া বলছে, ভাইয়া দেশে বাইরে আছেন, মিডল ইস্টের কোনো একটি দেশে। ভাইয়া বলছে যে ভাইয়া খুব রিসেন্ট উনি দেশে আসবেন, ওনার পারিবারিকভাবে ওনার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু উনি আমাদের বলছে যে উনি দীর্ঘ প্রায় 10 বছর যাবৎ উনি হস্তমৈথুনের সাথে জড়িত ছিলেন। এখন কিছুদিন যাবৎ উনি হস্তমৈথুনটা উনি করছেন না। এখন এই অবস্থায় উনি নিজে বিয়ে করতে উনি ভয় পাচ্ছেন। এখন স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে উনি বিয়ে করতে পারবে কিনা, কিংবা এই অবস্থায় তার কি করা উচিত? ধন্যবাদ ডাক্তার চিশতি। আসলে এরকম রোগী আমরা চেম্বারে প্রতিনিয়ত অনেক পেয়ে থাকি। তো এই যে যারা বাইরে থাকে, তাদের পার্সোনাল কিছু বদভ্যাসের কারণে তারা মনে করে যে আসলে বিয়ের পরে তার স্ত্রীর প্রতি তার যে হকটা আছে, স্ত্রীর যে হকটা আছে সে হকটা সে আদায় করতে পারবে কিনা, বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো শুধুমাত্র হস্তমৈথুন না, অনেকের আপনার হস্তমৈথুন না করলে যে স্বপ্নদোষ, যেটা আমরা নকচালান ইমিশন, মানে স্বপ্নদোষের কারণে অনেকের লিঙ্গতে কিছু সমস্যা আসলে দেখা দেয়। তো এগুলো আসলে খুবই মানে খুব কঠিন কিছু না। তো আমরা যেটা নর্মালি বলে থাকি, আমি আমার আগের ভিডিওতে বা আমরা নর্মালি ডাক্তাররা যেটা সাজেশন দিই, যে একটা রুগী যখন এরকম সে ভয় পায়, যখন আসে, তখন আমরা তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিই। মূলত যেটা বলি যে বিয়ের আগে একটা ছেলের কিছু পরীক্ষা নিরীক্ষা করা দরকার। যেমন আপনার রক্তের থেকে আমরা টেস্টোস্টেরনটা দেখতে পারি, প্রোল্যাকটিনটা দেখতে পারি, তার লিপিড প্রোফাইলের কি অবস্থা, ডায়াবেটিস আছে কিনা, এবং তার সিমেন অ্যানালাইসিস। এই 4-5টা পরীক্ষাগুলো করে আমরা আসলে দেখতে পারি যে তার কোনো হরমোনের ঘাটতি আছে কিনা, তার বীর্যে যে শুক্রাণু পরিমাণ সেটা ঠিক আছে কিনা, তার রক্তের চর্বি পরিমাণটা ঠিক আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা। তো এই বিষয়গুলো যদি দেখে তারপরে আমরা তাকে একটা সাজেশন দিই যে আপনি ভবিষ্যতে কিভাবে কি করবেন। ধন্যবাদ স্যার। আমি পরবর্তীতে একটি কথা জিজ্ঞেস করছি। স্যার, আপনি কিছু আমাদের পরীক্ষার কথা বলেছেন। জি। আমরা পরীক্ষার পাশাপাশি আমরা আরও কিছু করতে, মানে পেশেন্ট রিলেটেড, সে পেশেন্ট সুস্থ হতে চায়, তাকে আরও কিছু করতে হবে কিনা, আমি যেমন জিজ্ঞেস করছি ওনার শারীরিক কোনো পরিশ্রম কিংবা এই জাতীয় কোনো ব্যায়াম কিনা আছে কিনা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, সুন্দর কোশ্চেন করছেন। আসলে বিষয়টা কি দেখেন, আমরা যখন ওনার ফাইলপত্র দেখে বা ওনার সাথে কথা বলে যখন জানতে পারবো যে আসলে ওনার হরমোনের ঘাটতি আছে, অথবা শুক্রাণুটা কিছুটা মোটিলিটি কম, অথবা দেখা যায় তার একটু হয়তো রক্তে চর্বির পরিমাণ বেশি, যে কোনো কারণে হতে পারে। এখন এক্স্যাক্টলি তো আমরা বলতে পারবো না, যে কোনো একটা পেশেন্টের ফাইল দেখলে আমরা বুঝতে পারি। তো ওইখানে আমরা যদি দেখি তার হরমোনে কিছুটা ঘাটতি আছে, তখন তাকে আমরা কিছু খাবার দাবার, মানে পুষ্টিকর যে খাবার দাবার আছে, যেমন আমরা নর্মালি বলে থাকি যে দুধ, ডিম, খেজুর, বাদাম, আখরোট, এই জাতীয় খাবারগুলো খাওয়ার আমরা অ্যাডভাইস করে থাকি। এবং সাথে কিছু আমরা ব্যায়াম বলে থাকি, যেটাকে বলা হয় হলো কেগেল এক্সারসাইজ এবং ইরাপিঙ্গল এক্সারসাইজ। এই ব্যায়ামগুলোও তাদেরকে আমরা দিয়ে থাকি, বা তাদের যদি করে থাকে তাহলে তার যে মনস্তাত্ত্বিক যে সমস্যাটা বা মনস্তাত্ত্বিক যে ভয়টা, এই ভয়টা তার অনেকাংশেই দূর হয়ে যায়। আচ্ছা স্যার, এবার আমি জানতে চাচ্ছি যে সামনে হয়তো 4-5 দিন পরে আমাদের পবিত্র রমজান, আমরা ইনশাআল্লাহ সবাই, আল্লাহ যে তৌফিক দেয়, আমরা সবাই রোজা রাখবো। স্যার, সেই মুহূর্তে রোজার সময় স্যার পেশেন্ট কখন এক্সারসাইজ করতে পারবে? আচ্ছা, অনেক ধন্যবাদ। আসলে এই কোশ্চেনটা এখন রোজা যেহেতু আমাদের সন্নিকটে বা রোজা চলতেছে, এই সময় এখন আমরা ব্যায়ামটা বা খাওয়া দাওয়াটা বা ওষুধের নিয়মটা আসলে অনেকে জানতে চান, যে আসলে সকালের ওষুধটা কখন খাবো, রাত্রের ওষুধটা কখন খাবো। ঠিক আছে, আমি সবগুলো একসাথে বলে দিচ্ছি, অনেকে উত্তরটা পেয়ে যাবে। সেটা হলো সকালের ওষুধটা আমরা খেতে বলি আপনি
যখন সেহরি করবেন সেহরির আগে বা পরে আপনি সকালের ওষুধটা খাবেন, আর রাত্রের ওষুধটা খাবেন হলো ইফতারের পরে, রাতের খাবারের পরে না, ইফতারের পরে আপনি ওষুধটা খেয়ে ফেলবেন। আর ব্যায়াম করার যে বিষয়টা, ব্যায়ামের তো আসলে কোনো নির্দিষ্ট সময় নাই। পেশেন্ট বা যে রোগী ভাই কোয়েশ্চেনটা করে থাকে বা জানতে চায়, তার যদি স্ট্যামিনাতে কুলায়, তার যদি শারীরিক কোনো প্রবলেম না থেকে থাকে, সে সেহরি করে নামাজ টামাজ পড়ে তখনও ব্যায়াম করতে পারে, অথবা সে ইফতার করেও ব্যায়াম করতে পারে। আসলে ব্যায়ামের কোনো নির্দিষ্ট সময় নেই, তবে মানে আসলে সকালবেলা সেহরির পরে যদি ব্যায়ামটা করে ফেলে তাহলে মানুষের অনেক মানে এনার্জির ঘাটতি পড়তে পারে। এই জন্য ইফতার করার পরে যদি ব্যায়াম করে, অথবা দেখা যায় আপনার তারাবি পড়ার আগে অথবা পরেও ব্যায়ামটা করতে পারবে। এটা কোনো আসলে খুব বেশি বিষয় না। আর আমরা যে ব্যায়ামগুলো দিই, এই ব্যায়ামগুলো তো আসলে অনেক কঠিন কিছু না, বা অনেকক্ষণও ধরে করতে হয় না। 5-10 মিনিটের ব্যায়াম, এটা যে কোনো সময় উনি করতে পারে। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আপনি হয়তো আপনার উত্তরটা আমাদের স্যারের কাছ থেকে পেয়েছেন। আচ্ছা স্যার, আমি আরেকটি কোশ্চেন আপনি করতে যাচ্ছি। স্যার, আমাদের মালয়েশিয়া থেকে আমাদের একজন পেশেন্ট জানতে চেয়েছে, ওনাকে বর্তমান সময়ে উনি প্রস্রাব করতে গেলে ওনার প্রস্রাবের সাথে বীর্য যায় বলে উনি মনে করছে, প্রস্রাবের আগে অথবা পরে, কিংবা উত্তেজিত কোনো কিছু দেখলে স্যার উনি এরকম কিছুটা নিজের কাছে অস্বস্তি বোধ করছে। স্যার, ওনার জন্য কি স্যার কোনো অ্যাডভাইস যদি একটু স্যার আপনি বলতেন, তাহলে হয়তো আমাদের প্রবাসী ভাইরা কিছুটা হলেও উপকৃত হতেন। আচ্ছা, খুবই সুন্দর একটা কোশ্চেন করছেন। ইনশাল্লাহ আসলে আমরা আমাদের চেম্বার লাইফে বা আমাদের এই মেডিকেল যখন আমরা প্র্যাকটিস করতেছি, এই কোশ্চেনটা আমরা প্রচুর পরিমাণে পাই যে স্যার উত্তেজিত কোনো কিছু দেখলেই আমার লিঙ্গের মাথায় পানি আসে, অথবা দেখা যাচ্ছে যে আমি আমার গার্লফ্রেন্ড অথবা বউয়ের সাথে কথা বলতেছি, বা এটা যে কোনো মেয়ের সাথে কথা বলতেছি, আমার লিঙ্গের মাথার পানি চলে আসে। আসলে এটা আসলে আপনার খুবই কমন একটা বিষয়, বুঝতে পারছেন? এটা আসলে কোনো রোগও না, কোনো কিছুই না, এটা আসলে ভয় পাওয়ার কোনো কিছু নাই। এটা হলো আমরা যেটা বলি সেটা হলো যে আমাদের যে সেমিনাল ভেসেল থাকে, এই সেমিনাল ভেসেল থেকে এক ধরনের ফ্লুইড বের হয়, এটাকে বলা হলো সেমিনাল ফ্লুইড। এই সেমিনাল ফ্লুইডটা মানে ফ্রুক্টোজ থাকে এর মধ্যে, মানে এক ধরনের আপনার ইয়ের মতো, কার্বোহাইড্রেট থেকে যে আমরা ফ্রুক্টোজটা তৈরি হয়, সেই ফ্রুক্টোজের মতো একটা জিনিস থাকে। তো এটা আসলে খারাপ কিছু না, এটা হলো আপনার খুব কমনের বিষয়, এটা নিয়ে আপনার আসলে অরিড হওয়ার কোনো কিছু নাই। তবে একটা জিনিস চিন্তা করবেন যে আসলে যেগুলো বিষয়গুলো আপনাকে এই দিকে ঠেলে দিচ্ছে বা এই জিনিসগুলো হচ্ছে, সেখান থেকে আপনি একটু অ্যাভয়েড থাকবেন। মানে উত্তেজিত কোনো কিছু দেখা, অথবা দেখা যাচ্ছে যে আপনার স্ট্রেস, অথবা দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করলে ইনশাল্লাহ এই জিনিসটা ভালো হয়। আর আমরা কমনলি একটা জিনিস খেতে বলি, সেটা হলো যেটা আমাদের রক্তের ইনফ্লামেশনটা কমায়, বা দেখা যায় যে আমাদের ইনফেকশনটা কমায়, যে কাঁচা হলুদ খেতে বলি আমরা আর কি। হ্যাঁ, কাঁচা হলুদের রসটা খেলে এটা আস্তে আস্তে আপনার শরীরের যে রক্তে যে টক্সিনগুলো থাকে, সেই টক্সিনগুলোকে বের করে দিয়ে রক্তটাকে পরিষ্কার করে, তখন আস্তে আস্তে আপনার এই জিনিসটা ঠিক হয়ে আসে। আচ্ছা, মালয়েশিয়া থেকে যে ভাইয়া দেখেছেন, কোশ্চেন করেছেন, আশা করছি সে ভাইয়া আমাদের স্যারের কাছ থেকে কোশ্চেনের উত্তরটা পেয়েছেন। স্যার, আমি লাস্ট আরেকটা ব্যাপারে জানতে চাচ্ছি যে স্যার হচ্ছে যেসব পেশেন্ট এইরকম যারা ভাইরা একটু সমস্যার ভিতরে বোধ করছেন, শারীরিক দুর্বলতা, ওয়াইফের সময় দিতে পারছেন না, স্যার তাদের আপনার যদি কোনো বিশেষ কোনো অ্যাডভাইস থাকে, স্যার আমি অ্যাডভাইসটা নিয়ে আজকে প্রোগ্রামটা শেষ করব। আমি আচ্ছা, ঠিক আছে স্যার। আসলে মানে আপনি খুব চমকপ্রদ একটা কোশ্চেন করছেন, যে এখন আমাদের মানে প্রত্যেকটা সেলের মধ্যেই, আমাদের দেশের 85 to 90% সেলের মধ্যে এখন এই ভয়, যে আসলে ওয়াইফকে ঠিক মতো সময় দিতে পারে না, বা যে তাদের যে শারীরিক সময়, মানে শারীরিক মেলামেশার যেই সময়টা আসলে অনেক কমে যাচ্ছে, এতে সংসারে অশান্তি। আসলে বিষয়টা আসলে হয় কি, দেখা যাচ্ছে এটা হলো আপনার অনেকটাই মনস্তাত্ত্বিক খেলা আর কি। হ্যাঁ, যদি আপনি আপনার জায়গা থেকে যদি মনটাকে স্থির রাখেন, আপনার স্ট্রেসটাকে কমান, ঠিক আছে, পুষ্টিকর খাবার দাবার খান, আর যে ব্যায়ামের কথা বললাম, কেগেল এক্সারসাইজ, র্যাপিং এক্সারসাইজ, এইগুলা করেন, তাহলে আস্তে আস্তে আপনার এই যদি খুব দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচুরি ইজাকুলেশন হওয়ার যদি টেন্ডেন্সিটা থাকে, এই টেন্ডেন্সিটা আস্তে আস্তে কমে আসবে। আর কথা হলো যে সব কিছুই আসলে শুধু ওষুধ দিয়ে সমাধান হয় না। বিশেষ করে আমাদের যে যৌন রোগগুলো আছে, যৌন রোগগুলো কখনোই আপনার ওষুধে আপনি পরিপূর্ণ সুস্থ হতে পারবেন না। এই কারণে আপনাকে প্রথম কথা হলো আপনার মানে জানতে হবে যে কি কারণে আপনার এই সমস্যাগুলো হচ্ছে, সেই কারণটা আইডেন্টিফাই করে কারণটাকে আগে সমাধান করতে হবে। এর সাথে আপনার ডাক্তারের সাথে আপনার একটা ভালো গুড রিলেশনশিপ তৈরি করতে হবে। তার সাথে আপনার যে কাজগুলো বললাম, যে খাওয়া দাওয়া, ব্যায়াম, এবং আপনার ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ রেখে আপনার কাউন্সেলিংটা চালিয়ে যেতে হবে, তবে আপনি ইনশাল্লাহ এই রোগ থেকে মুক্তি পাবেন। ধন্যবাদ ডক্টর এবি সিদ্দিকী স্যার, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার সাজেশন
নিয়ে আমাদের অনেক প্রবাসী ভাই সহ আমাদের দেশে অনেক ভাই সুস্থ জীবনযাপন করে বলে আশা করছি। দ্য ডক্টর পডকাস্টের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার।